প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিশেষ ফোন লাইভ অনুষ্ঠান। দিবসটির এবারের প্রতিপাদ্য দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচাই প্রাণ ক্ষয়ক্ষতি। জনসচেতনতায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক এবং প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM। বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ যা প্রায় প্রতি বছরই জানমালের ক্ষতি করছে, মানুষের আর্থসামাজিক অবস্থার উপর প্রতিকূল প্রভাব বিস্তার করছে। বাংলাদেশের ঢাকা শহরের মতো বিভিন্ন বড় বড় শহরে বিপুল সংখ্যক জনসংখ্যার মধ্যে, বিশেষ করে বস্তিতে বসবাসকারীদের মধ্যে প্রায় 25% বিভিন্ন দুর্যোগজনিত কারণে শহরে ছুটে এসেছে এবং অন্যান্য আরও দুর্যোগের ঝুঁকি তৈরি করছে। তবে সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা গেলে দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মানুষ এবং সম্পত্তির ওপর দুর্যোগের প্রভাব কমানোর জন্য এটি চলমান প্রচেষ্টা। প্রস্তুতির মধ্যে রয়েছে বাড়িগুলিকে প্লাবন ভূমি থেকে দূরে রাখা, ভূমিকম্প সহ্য করার জন্য ইঞ্জিনিয়ারিং, সেতু হারিকেন থেকে সম্পত্তি রক্ষা করার জন্য কার্যকর বিল্ডিং কোড তৈরি এবং প্রয়োগ করা এবং আরও অনেক কিছু। শ্রোতা, আমরা আজ কথা বলবো দুর্যোগ প্রস্তুতি এ বিষয় নিয়ে। আর এই বিষয়ে আজ স্টুডিওতে আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুইজন অতিথি। এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ এবং ড্রাউট প্রজেক্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর ও পরিবেশ গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয় বকুল কুমার ঘোষ এবং চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে বকুল কুমার ঘোষের কাছে জানবো যে দুর্যোগ কাকে বলে বা প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি? আচ্ছা, দুর্যোগটা হচ্ছে যখন কোনো প্রাকৃতিক ঘটনা যেটা মানুষের ক্ষতির কারণ হয়, সম্পদের, পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন সেটাকে দুর্যোগ বলে। আদারওয়াইজ এটা হচ্ছে ন্যাচারাল ঘটনা হয়ে যায়। আচ্ছা। আর যদি হচ্ছে এটা মানুষের সম্পদ, জীবন, মালামাল, তারপরে সম্পদ, এগুলো ক্ষতি সাধন করে বা পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে, তখন ওটাকে দুর্যোগ বলে। আর প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে এটা ন্যাচারালি প্রকৃতির মানে চলমান প্রবাহের সঙ্গে ঘটে থাকে। সেটা এগুলোর মধ্যে যেমন অন্যতম হচ্ছে আমাদের ভূমিকম্প, সাইক্লোন, তারপরে জলোচ্ছ্বাস, ওই সাইক্লোন জলোচ্ছ্বাস নামটা আলাদা আর কি, একই রকম জিনিস। তারপরে বন্যা, আচ্ছা, ঘূর্ণিঝড়টাও, হ্যাঁ ঘূর্ণিঝড় আসছে মধ্যে, ঘূর্ণিঝড়, আগ্নেয়গিরি অগ্নুৎপাত। আচ্ছা, আরো কথা শুনবো। এবারে ডক্টর জহুরুল ইসলামের কাছে জানতে চাই যে দুর্যোগ প্রস্তুতিটা কি? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। দুর্যোগ প্রস্তুতি বলতে দুর্যোগ পূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থা সমূহকে বোঝায়। দুর্যোগের পূর্বে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিতকরণ, দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন, জরুরি অবস্থা মোকাবেলা, চিহ্নিতকরণ এবং রাস্তাঘাট, যানবাহন, বেতার যন্ত্র ইত্যাদি প্রস্তুত রাখা দুর্যোগ প্রস্তুতির অন্তর্ভুক্ত বটে। আচ্ছা, এর কতটা গুরুত্ব রয়েছে, মানে দুর্যোগকে মোকাবেলা করার জন্য প্রস্তুতির কতটা প্রয়োজন বলে মনে করেন? দুর্যোগ মোকাবেলার জন্য এর গুরুত্ব অনেক, বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে এটা মোকাবেলা কার্যক্রমগুলো আমাদের কি কি হওয়া উচিত সেই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা উচিত এবং এটা আমাদের সকলকেই অবহিতকরণ করা উচিত। বিভিন্ন রেডিও, তারপরে হচ্ছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা যেন আমরা সাধারণ মানুষ জানতে পারি। বিশেষ করে যে কথাগুলো জানা উচিত, যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা তৈরি করা, হাঁস মুরগির ঘর তৈরি উঁচু জায়গায় করতে হবে, নদীর তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ, তার ভিতরে সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেষ্টনীর ভিতরে বসতভিটা তৈরি করতে হবে, বাড়ির চারপাশে বাঁশঝাড়, কলা গাছ বা আমার কাছে মনে হয়েছে যে এখানে ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস গাছ লাগালে পাবে হ্রাস। আসলে এই গাছ লাগালে যে পাবে হ্রাস কমে যাবে সেই সম্পর্কেও কিন্তু তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। ঘরের ভিতর উঁচু মাচা
পাটাতন তৈরি করে তার উপর খাদ্যশস্য বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে, যাতে করে পানি ঢুকেও সেগুলো নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়া। প্রতিটি পরিবারের জন্য দা, খুন্তি, কুড়াল, কোদাল ইত্যাদি, বাঁশের চাটাই, রেডিও, টর্চ লাইট, লাইট, ব্যাটারি জোগাড় করে রাখতে হবে, যেন এই সময়গুলোতে তারা কাজে লাগাতে পারে। পুকুরের পাড় উঁচু করে রাখতে হবে, যেন টিউবওয়েলের পানি, টিউবওয়েলের হ্যান্ডেল যদি নিচে থাকে একটু উপরে তোলা। ল্যাট্রিন যতটা সম্ভব উঁচু স্থানে বসাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত পাইপ লাগিয়ে সেটাকে উঁচু করে রাখা। শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, খই, গুড়, প্রয়োজনীয় ওষুধপত্র, বিশেষ করে খাবার, স্যালাইন ঘরে মজুত রাখতে হবে দুর্যোগকালীন সময়ের জন্য। ধন্যবাদ ডক্টর জহুরুল ইসলাম। আপনার কাছে আমার আরও যে পরবর্তী প্রশ্ন ছিল সেটার উত্তরও পেয়ে গেছি, যে আসলে মোকাবিলার কার্যক্রমগুলো আপনি বলে দিয়েছেন ইতিমধ্যে যে কী করা। দাদা, আপনার কাছে জানতে চাইবো যে দুর্যোগ পূর্ব সতর্কতা কি কি হয়ে থাকে? দুর্যোগ পূর্ব সতর্কতা যেরকম আমরা দুর্যোগ পূর্বাভাস দিতে পারি, সেটা বিভিন্ন কমিউনিটি রেডিওর মাধ্যমে, তারপরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে, এই আমাদের পূর্বাভাস আমরা অনেক সময় মাইকিং করতে, মাইকিং এর মাধ্যমে জানানো যায়। যেরকম আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যখন আমাদের সাইক্লোন, যেরকম আমরা সিডোর, আইলা, এগুলোর বড় বড় এই ঝড়গুলোকে আমরা মোকাবেলা করছি জাস্ট সচেতনতার বৃদ্ধির মাধ্যমে। যেরকম আমাদের সিডোরে 2007 সালে যেখানে আমাদের প্রায় মৃত্যুবরণ করেছে, রেড ক্রিসেন্টের হিসাব অনুযায়ী প্রায় 10 থেকে 15,000 লোক মারা গেছে সিডোরে। এটা নভেম্বরে হয়েছিল, 12 নভেম্বর মেবি। আর হচ্ছে আপনার আইলাতে যেখানে হচ্ছে আরও কম মৃত্যুবরণ করছে, আমাদের টোটাল মারা গেছে হচ্ছে আমাদের 339 জন। তার মানে শুধুমাত্র সতর্কতা, হ্যাঁ, সচেতনতা, পুরো প্রস্তুতি, প্ল্যানিং, প্রপার প্ল্যানিং যদি করা যায়, সতর্কতা যায়, তারপরে মানবিক সহায়তা, তারপরে যোগাযোগ ব্যবস্থার উন্নতকরণ, তারপরে আমাদের হচ্ছে যে এই ডিজিটাল যে প্ল্যাটফর্মটা, এটাকে ব্যবহার করে এটা মানুষের দোরগোড়ায় আরও পৌঁছে যাওয়া, এবং দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী প্রপার প্ল্যান করে, এবং এটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবক গ্রুপের মাধ্যমে। হ্যাঁ, আপনি একটা কথা খুব ভালো বলেছেন দাদা, যে অনেক সময় দেখা যায় যে পূর্ববর্তী প্ল্যান থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেসব এলাকায় আর কেউ খোঁজ খবর নেয় না, মানুষ অনাহারে, ওষুধপত্রের অভাবে তখন আরো বেশি দুর্বিষহ জীবনযাপন করে। এই জন্য আমাদের হচ্ছে যেটা বললাম, আমাদের মানে পূর্ব প্রস্তুতি থাকতেই হবে, এবং এটা মানে দুর্যোগ পরবর্তী যে এটা বেশি গুরুত্বপূর্ণ। যেরকম উদ্ধার কাজ, উদ্ধার তৎপরতা যখন মানে দেখা যাচ্ছে, এই যেরকম আর্থকুয়েকের কথাই বলি, যদি আমাদের বাংলাদেশে একটা আর্থকুয়েক ঢাকা শহরে হয়, এর কোনো মানে উদ্ধার করা মানে ব্যতীত আমরা হচ্ছে মানে চোখের সামনে জনগণকে আমরা মৃত্যুবরণ করতে দিই, বাট আমরা রক্ষা করতে পারবো না, কারণ ওই সক্ষমতা আমাদের নাই, ওই পরিমাণ ইকুইপমেন্ট আমাদের নাই। সুতরাং আমরা চোখের সামনে দেখবো যে একটা মানুষ হচ্ছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু তাকে উদ্ধার করতে পারবো না। এই জন্য আমাদের এখনই উচিত যে বড় ধরনের যদি কোনো ভূমিকম্প হয়, সেই পরিকল্পনা মাথায় রেখে সেটাতে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি তার প্রপার ব্যবস্থা এখনই গ্রহণ করা। আচ্ছা, ধন্যবাদ দাদা। এই মুহূর্তে আমাদের একটা ফোন কল আছে, আমরা একটা ফোন নিতে চাচ্ছি। দর্শক শ্রোতা কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রাইহান মাহমুদ, আমি চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে আপনাদের অনুষ্ঠানটা শুনছি। আজকের অতিথির কাছে আমার একটা প্রশ্ন ছিল, প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক প্রভাবগুলো আসলে কি কি হতে পারে, জানার দরকার ছিল আমার বিষয়টা, খুব উপকার হইতো। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক প্রভাবগুলো, নেতিবাচক প্রভাব যেরকম হচ্ছে আমাদের যদি আমাদের এখানে তো বাংলাদেশে কয়েক ধরনের দুর্যোগ হয়, যেরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা ল্যান্ডস্লাইড আছে একটা, যেরকম আমাদের এটা পাহাড়ি অঞ্চলে হয়, ধস নামলে হচ্ছে ওখানে আমাদের যে পাহাড়ের পাদদেশে যে বাড়িঘরগুলো আছে সেগুলো মানে ধসে গিয়ে বাড়িগুলো মাটি নিমজ্জিত হয় এবং অনেক জনজীবনের ক্ষয়ক্ষতি হয়। এটা প্রতি বছরই আমাদের পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি আর কি। এটা একটা গেল ল্যান্ডস্লাইডের। আর একটা আছে সাইক্লোন বা জলোচ্ছ্বাসের মাধ্যমে আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো, এগুলো হচ্ছে যে বেড়িবাঁধগুলো যদি দেওয়া হয়, এগুলো অতিক্রম করে বা ভেঙে আমাদের বিস্তীর্ণ চিংড়ির ঘেরগুলো
প্লাবিত হয়ে যায়, তখন দেখা তখন যাচ্ছে হচ্ছে আমাদের ঘেরগুলো নষ্ট হয়ে যায়, অর্থনৈতিক এখানে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির ক্ষতি সম্মুখীন হয়। হয়। এটা একটা বিষয়। আবার হচ্ছে যানবাহনের তো ক্ষতি হয়, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়, তারপরে আমাদের হচ্ছে গাছপালা ব্যাপকভাবে হয়। তারপরে আমাদের যে সুন্দরবন, যেটা আমাদের পুরো বাংলাদেশকে রক্ষা করছে, একটা সুন্দরবন হচ্ছে বাংলাদেশের একটা রক্ষা কবচ। যে বনটা একাই হচ্ছে এত বড় বড় সিডর, আইলা, মহাসেন এরকম বড় বড় ঝড়গুলোকে একা মানে একটা শেল্টার হিসাবে কাজ করছে আর কি। তো ওই যার কারণে আমাদের ক্ষতিমাত্রা কিছুটা কম হয়, তাছাড়া আরও বেশি ক্ষতি হতো। আর এটা একটা গেছে। আর একটা হচ্ছে আমাদের মানব সৃষ্ট কিছু কারণ আছে, মানব সৃষ্ট দুর্যোগগুলো, যেরকম আমাদের হচ্ছে এই যে ফরেস্ট ফায়ার একটা আছে, তারপরে হচ্ছে আমাদের যেরকম বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি যে মানে কারণ আমাদের রিসেন্ট আমরা দেখতে পাই ঢাকা শহরে আজকে এই গোডাউনে আগুন, পরের দিন ওই গোডাউনে আগুন, বিভিন্ন কেমিক্যাল আবাসিক এরিয়ায় কেমিক্যাল মানে বর্জ্যগুলোকে বা কেমিক্যাল যে ইয়েগুলোকে পদার্থগুলোকে ইয়ে করা হচ্ছে আর কি, স্টোর করা হচ্ছে, যেগুলো হচ্ছে দুর্ঘটনাবশত আগুন ধরে প্রচুর জানমালের ক্ষতি হচ্ছে। এটা একটা নেতিবাচক বিষয়। আর একটা হচ্ছে আমাদের বন্যা। ভাই যেমন একটা কথা বলছিলেন, গাছ কেটে ফেলা, হ্যাঁ প্রচুর গাছ কেটে ফেলার কারণে নিধন করে ওখানে আবার হয়তো বাড়িঘর তৈরি হচ্ছে। হ্যাঁ, ডিপ্রেস আমাদের ছোট্ট একটু দেশ, আমরা বাংলাদেশ আমাদের ছোট একটু দেশ, এতটুকু দেশে আমাদের প্রায় 18 কোটির মতো জনসংখ্যা। এই জনসংখ্যার আবাসন চাহিদা মেটানোর প্লাস আরো আনুষঙ্গিক অন্যান্য সার্বিক চাহিদা মেটানোর জন্য স্কুল, কলেজ, শিক্ষা, চিকিৎসা সব মেটানোর জন্য আমাদের এখন মানে যেগুলো ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। এখন যেরকম আমাদের যে রোহিঙ্গা প্রবলেমটা, এটা তো মানব সৃষ্ট দুর্যোগ। যে মায়ানমারে যে আমাদের প্রায় 12 লক্ষর মতো রোহিঙ্গা, আমাদের পাহাড়ি মানে কয়েকটা পাহাড় ধ্বংস হয়ে গেছে। আমাদের যে উখিয়া, কক্সবাজার যে পাহাড়গুলো, এগুলো ধ্বংস করে হিউজ বনভূমি আমাদের উজাড় হয়ে গেছে, যেগুলো হচ্ছে আমাদের একটা নেতিবাচক প্রভাব। তারপর আমাদের খরার কথা বলতে পারি আমরা। আমাদের এই উত্তর অঞ্চলের যেটা আমাদের মেজর সমস্যা খরা, এই খরার কারণে আমাদের অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারপর আমাদের স্বাস্থ্যের সমস্যা হচ্ছে, তারপরে আমাদের এই পরিবেশগত যে দিক, এটাও সমস্যা হচ্ছে। তারপর আবার কিছু কিছু ক্রপ প্যাটার্নগুলোর এগুলোর এক একটা ডিউরেশন হয়, সেই ডিউরেশনের ঘাটতির কারণে আমাদের ফসল প্রোডাকশনও ব্যাপকভাবে। আমি এই প্রশ্নটা আমি জহুরুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে খরার কারণে ফসলের যে দাদা যেমন বললেন যে খরচও অনেক বেড়ে যায়, যে ফসল উৎপাদন করতে পানি সেচের ব্যবস্থা দিতে হয়, দেখা যাচ্ছে সেটা অনেক একটা বিগ অ্যামাউন্ট ওই সেচের পেছনেই চলে যাচ্ছে এবং আশানুরূপ ফসলও পাচ্ছে না। তো আপনার কি মনে হয় এই খরার কারণে খুবই চমৎকার এবং যুগ উপযোগী একটি প্রশ্ন, যেটি হচ্ছে খরার কারণে এখানে যে দুর্যোগগুলো হচ্ছে এবং খরা সহিষ্ণু যে জাতগুলো আমাদের এখানে প্রমোট করার দরকার, এক্সটেনশন করার দরকার, ডিসিমিনেশন করার দরকার, সেই বিষয়ে আমাদের কৃষক কিষানী ভাই বোনদের বা যারা চাষের সাথে যুক্ত আছে, কৃষির সাথে সম্পর্ক যাদের আছে, তাদেরকে অবশ্যই অ্যাওয়ার করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি একটা কথা আমি বলি, এটা যে সেচের পানি অনেক দামি, তাই কষ্ট করে খেতে আনি। তো খেতে আনি আসলে একটা আমরা নর্মালি একটা ক্যালকুলেট করি যে বিশেষ করে ধান চাষ করলে কিন্তু প্রচুর পরিমাণে পানি লাগে। 1 কেজি ধান উৎপাদন করতে প্রায় 2800 থেকে 3500 লিটার পর্যন্ত পানি লাগে। তো আমরা যদি এটা কস্ট ইফেক্টিভ এইটা যদি রেশিওটা বের করি, তাহলে 1 লিটার পানির দাম কিন্তু অনেক বেশি। সেই ক্ষেত্রে আমাদের কিছু খরা সহিষ্ণু যে জাতগুলো আছে, আমাদের বকুল দাদা খুব চমৎকারভাবে বলার চেষ্টা করছিল যে এখানে কপিং প্যাটার্ন, এই শস্য বিন্যাসকে নিয়ে কাজ করতে হবে। যে বরেন ট্র্যাক্ট এরিয়ায় চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু যে হাই বরেন ট্র্যাক, লো বরেন ট্র্যাক আছে, হ্যাঁ, সেই জায়গাগুলোতে আমাদের কোন ক্রপিং প্যাটার্ন শস্য বিন্যাসকে এখানে কাজ করলে, যেমন আমাদের যদি একটু বলি তাহলে বরেন ট্র্যাক্টের জন্য আমাদের বড়োর পরে টিয়ামন, তারপরে হচ্ছে আবার রবি শস্যর ক্ষেত্রে যদি যাই, হ্যাঁ রবির ক্ষেত্রে পালস জাতীয় ক্রপ, যেমন আপনার তারপর ওয়েল জাতীয় ক্রপ, তেল জাতীয় ফসল, সেইগুলোতে কিন্তু খুবই পানি কম লাগে। আবার এরপরে যদি আর একটা সময় যে খরিফ 1 যে সময়টা এখন যাচ্ছে, এই সময়ে কিন্তু আমরা তেল জাতীয় ফসলের মধ্যে তিল অথবা আমরা মুগ বিন করতে পারি। এটা অল্প সময়ের ফসল, বিশেষ করে তেল 90 দিনের, তিল হচ্ছে 90 দিনের ভিতরে হয়ে যায় এবং একটি সেচও প্রয়োজন আপনার হবে না, এবং 1 মন তিলের দাম হচ্ছে 4000 টাকার উপরে।
সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে খরা সহিষ্ণু যে জাতগুলো, ধানের ক্ষেত্রেও কিছু খরা সহিষ্ণু অনেক জাত আছে, সেগুলোকে আমাদের নিয়ে আসা, পাশাপাশি আমাদের সবজি এবং বিশেষ করে উদ্যানতাত্ত্বিক ফসল, সিরিয়াল ক্রপস, এই ফল, সবজি, মশলা, ফুল, ফল এবং আমাদের ধান, গম, ভুট্টা, তেল জাতীয়, মশলা জাতীয় যেগুলো বলেছি, এর মধ্যে কিন্তু আমাদের জানতে হবে যে কখন কোন সময়ে কোন ফসলগুলো করার প্রয়োজন আছে। এবং এই জাতগুলো যদি সত্যিকার অর্থে আমরা প্রপার ওয়েতে, বিশেষ করে আমরা জানি যে ইসিসি প্রকল্প, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, এই প্রোগ্রামের সাথে বিশেষ করে কৃষি সম্প্রসারণের অধিদপ্তরে একটা ভালো সম্পৃক্ততা রয়েছে। এবং এখানে বিশেষ করে আমি কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, বিভিন্ন প্রশিক্ষণ বা ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, সেমিনার, সেই জায়গাগুলোতে আমাদের ডিডি মহোদয়েরাও গিয়েছেন, আমাদের ডিপার্টমেন্টের সকল কর্মকর্তাই সেখানে গিয়েছেন। আমরা চেষ্টা করেছি যে এখানে আমাদের কৃষি বিভাগ থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আরও এখানে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এবং আমরা সহযোগিতা করে যাচ্ছি। এবং নিরলস যে প্রকল্পটির নিঃসন্দেহে খুব চমৎকার একটি ভালো কাজ করছে। যেটি বলেছেন যে এই খরার কারণে কিন্তু ফসলের একবারে অর্ধেকের বেশি ফলন, এমনকি আপনার 0%-এও চলে আসতে পারে। যে সময়ে আপনার পানি একটু প্রয়োজন, কিন্তু পানি যেটা পছন্দকারী সেই ফসলটা লাগিয়েছে, কিন্তু সেটা না লাগিয়ে আমি এমন একটি জাত লাগাবো যেটি হচ্ছে পানি কম লাগে অথবা পানি কম খরচ হয়, সেই ধরনের কিছু ফল, সবজি বা আমরা ফসল চাষ করতে পারলে আমার মনে হয় যে খরাকে ভালোভাবে মোকাবেলা করা যাবে এবং যেটার উদ্দেশ্য যেটা বলেছেন সেটি সত্যি সফল হওয়া যাবে। জল ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে জল ভাই এই যে চাষবাসের বিষয়টা আর কি, এটা হচ্ছে আমাদের আগে আনপ্ল্যান্ড ওয়েতে দেখা যাচ্ছে গ্রাউন্ড ওয়াটার দিয়ে আমরা এই ইরিগেশন বা সেচ কাজটা আমরা করছি আর কি, যেটা বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এটা সাধারণত মানে করে আছি। তো এটা হচ্ছে যদি আমরা এখন যেহেতু আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেলটা নিচে চলে গেছে আর কি, এখন আমরা চিন্তা ভাবনা করছি বা বিশেষজ্ঞরা এ নিয়ে অনেক ভাবছে, অনেক রিসার্চ হচ্ছে যে এখন আমরা কিভাবে গ্রাউন্ড ওয়াটারটাকে রক্ষা করতে পারি, যার কারণে আমাদের সারফেস ওয়াটারের ব্যবহারের প্রতি আমাদের এটা ঝোঁক বেড়ে গেছে আর কি। এবং এটা করতে হবে, না করলে আমরা অদূর ভবিষ্যতে আমাদের খাবার পানিটাও আমরা কালেক্ট করতে পাবো না আর কি। তো এটা একটা অন্যতম একটা বিষয়। তাছাড়াও স্মার্ট প্রজেক্টের মতো আরো প্রজেক্ট আসছে সোসাইটি কর্তৃক, যেখানে হচ্ছে আমকে প্রাধান্য দিয়ে, আম হচ্ছে একটা খরা সহনশীল একটা লেস ওয়াটার কনজিউম একটা ফল। সুতরাং এ ধরনের যদি উদ্যোগ আরো মানে প্রজেক্ট আসে, তাহলে ক্লাইমেট চেঞ্জের যে বিরূপ প্রভাবগুলো আমরা এইগুলো সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা মানে সমাধান করতে পারবো। ধন্যবাদ। জরুল ভাইয়ের চমৎকার কথা শুনেছি, তবে যখন কথাগুলো শুনছিলাম আমার মাথায় একটা প্রশ্ন আসছিল, মানে এটা সম্পূর্ণ আমার প্রশ্ন, যে আপনি তো বললেন যে তেল জাতীয় বা মশলা জাতীয় শস্য যে সবের কথা বলেছেন, তো এগুলো দিলে তো হবে না, আমরা তো মাছে ভাতে বাঙালি বলেই থাকি, তো ভাত খাবো, এখন ধান কি একেবারে আপনি বন্ধ করে দিবেন এটা বলছেন? না, একেবারে বন্ধ করার কথা বলিনি আমরা। যেমন বড় সিজনে আমাদের কিছু ভ্যারাইটি আছে, যেমন হচ্ছে 81, তারপরে হচ্ছে ব্রি ধান 86, ব্রি ধান 90, এগুলোতে কিন্তু পানি কম লাগে। বিনা ধান 17, এরকম কিছু স্পেসিফিক কিছু ভ্যারাইটি আছে। আসলে আমি মনে হচ্ছিল যে সময় কম পাবো, এই কারণে ভ্যারাইটিটা স্পেসিফিক নামটা বলতে, মানে এই ভ্যারাইটিগুলো যদি আমরা প্রযুক্তি যদি ইউজ করি, হ্যাঁ, বা অল্টারনেটিভ ড্রাইং যে টেকনোলজি আছে সেটা অ্যাডাপ্ট করেও কিন্তু আমরা এখানে পানি ধান সুন্দরভাবে চাষ করতে পারি। এবং আমাদের ভিতরে একটা ধারণা আছে যে আমাদের 2 ইঞ্চি 4 ইঞ্চি পানি বাঁধিয়ে রাখলে মনে হয় বেশি ধান হয়। এখানে মনে রাখতে হবে যে যখন টিলারিং স্টেজ থাকে ধানের ক্ষেত্রে, যখন আপনার কুশি বের হয় সেই ক্ষেত্রে কিন্তু পানি খুব বেশি লাগে না, সিপসিপি বলি আমরা সেই জায়গাতে। ময়েশ্চার এটা আছে সয়েলকে টেস্ট করার জন্য। আপনি যেহেতু নাইস একটা কোশ্চেন করছেন, তাহলে আমি একটু আলোচনা করি। সেই জায়গাতে হচ্ছে আপনার আধা বলি আমরা, সেই জায়গা থেকে সয়েল উঠায় টি করে 1 ফিট উপর থেকে যদি মাটিটা ফেলে দিই, যদি ভেঙে যায় তাহলে বুঝবো যে পানির প্রয়োজন আছে, আর যদি ভেঙে না যায় তাহলে বুঝবো যে আমার মাটিতে রস আছে। হ্যাঁ, তাহলে সে কিন্তু যথেষ্ট পরিমাণে সে তার হচ্ছে মানে রাইস প্রোডাকশনের জন্য সে যথেষ্ট।
সেই ক্ষেত্রে আমাদের এত বেশি পানির প্রয়োজন নেই। পানির কথা বকুল দাদা বলেছে, আমি ভিন্নভাবে বলতে চাই না। এই জিনিসগুলো, এবং আমরা যদি আরেকটা জিনিস চিন্তা করি যে আমরা ফ্রুটসের ক্ষেত্রে যদি যাই, যেমন তাল, খেজুর, কুল, তারপর হচ্ছে পেয়ারা, আমের কথা বলেছেন আমার বকুল দাদা, এরকম অনেক কিছু ড্রাউট টলারেন্স কিছু ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, সেইগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি এবং সেগুলো যদি প্রমোট করি এবং সেইগুলো সম্প্রসারণ হলে নিঃসন্দেহে মিটিগেট করা যাবে। এই দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা যথেষ্টই আমরা সচেতন হব। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। তবে আমাদের আরো একটি ফোন কল এসেছে। দর্শক কে আছেন, কোথা থেকে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। থেকে সুমি বলছিলাম। তো আপনাদের অনুষ্ঠানটা দেখছি, তো ভালোই লাগছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমার অতিথিদের কাছে একটি প্রশ্ন ছিল, মানব সৃষ্ট যে দুর্যোগগুলো আছে ওগুলা কি কি? ইতিমধ্যে আমাদের বকুল দাদার কথার মধ্যে এসেও ছিল, যদিও দাদা আরেকবার যদি ছোট্ট করে বলতেন। দেখ, আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সুন্দর কোশ্চেন করছে। মানব সৃষ্ট এই কারণে আমার বর্তমান বিশ্বে ব্যাপক প্রভাব ফেলছে, তার মধ্যে আমরা বাংলাদেশ বাহিরে না। মানব সৃষ্ট এর মধ্যে যেরকম দূষণ যেটা হচ্ছে এখন ওয়ার্ল্ডের হট ইস্যু হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের এই শিল্প কারখানা, তারপরে আমাদের গাড়ি ঘোড়া থেকে যে কার্বন ডাই অক্সাইড যে নির্গত হচ্ছে আর কি, এর কারণে আমাদের ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রভাব পড়ছে। এটা হচ্ছে মানব সৃষ্ট কারণেই ওটা হয়ে থাকে। তাছাড়াও আমাদের হচ্ছে পারমাণবিক দুর্ঘটনা বিভিন্ন দেশে, যেমন হিরোশিমা নাগাসাকি, তারপরে হচ্ছে আরও কিছু পারমাণবিক চুল্লিতে, এগুলোর মানে মাত্রা ব্যাপক। পারমাণবিক চুল্লি যদি হয় আর কি, ব্লাস্ট হয়ে যায় আর কি, এটা মানে কন্ট্রোল করা অনেক কঠিন ব্যাপার। এই পারমাণবিক যে বজ্রগুলো, এগুলো ক্যান্সার সৃষ্টি করে। এগুলো অনেক মানে যেরকম হিরোশিমা নাগাসাকিতে যে হচ্ছে পারমাণবিক বোমা নিক্ষেপ হয়েছিল, তার রেশ এখন পর্যন্ত কাটে না। সুতরাং এটা মানে মানবসৃষ্ট দুর্যোগ পারমাণবিক, এবং যেটা ভয়াবহতা অনেক ব্যাপক এটা। তারপর হচ্ছে যেমন বনভূমি উজাড় করে ফেলছে, এটা তো মানব সৃষ্ট কারণেই। আমরা যে ডিফরেস্টেশন যেরকম করছি আর কি, এটা তো মানব সৃষ্ট ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এই কারণে হচ্ছে আমাদের যে কার্বন ডাই অক্সাইড মানে আমাদের সাইকেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। কারণ আমরা যে কার্বন ডাই অক্সাইডটা, সেই কার্বন ডাই অক্সাইড তো উদ্ভিদ গ্রহণ করবে, করে যে সাইক্লিক অর্ডারটা আর কি, অর্ডারটা হচ্ছে গাছপালা কম থাকার কারণে, যেন আমাদের একটা দেশের 25% গাছ থাকা, বনভূমি থাকা উচিত। আমাদের দেশে আছে কত, সর্বোচ্চ হলে 11%, তারও কম হবে, কারণ আমাদের কার্বন ডাই অক্সাইড আমাদেরকে এসে আবার হিট করছে, এটা একটা। তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন, যে হচ্ছে আপনার এই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নিঃসরণের কারণে যে জলবায়ু পরিবর্তন, যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলছি ইংরেজি থেকে, এটা তো হচ্ছে মানব সৃষ্টির কারণে। আবার আর একটা যেটা বললাম, যেটা হচ্ছে যে বিভিন্ন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে বিল্ডিং গুলো কোলাপস করছে, যেরকম আমাদের রানা প্লাজা যে ধস হলো, প্রায় 1100 মতো মানুষ নিহত হলো, এটা পুরোটাই তো মানব সৃষ্ট কারণে। এটা তো আমাদের কারণে। আমি কথাটা বলতে চাচ্ছিলাম যে যেখানে সেখানে ওই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, যেখানে মানুষ হয়তো বসবাস করছে, সেসব জায়গায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের রাখছে আর কি। যেরকম আমাদের হচ্ছে ঢাকাতে যে কয়েকটা ঘটনা, অগ্নিকাণ্ড ঘটেছে, এগুলো জাস্ট হচ্ছে পুরোটাই মানব সৃষ্ট কারণ, আর কিছু না। এটা হচ্ছে মানুষের হচ্ছে আমরা যেখানে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যে ইয়েগুলো আর কি স্টোর করে রাখতেছি, কেমিক্যাল যে পদার্থগুলো, এগুলো হচ্ছে পরে মানে দাহ্য পদার্থ থাকছে এর মধ্যে, এগুলোই পরবর্তীতে বিস্ফোরিত হয়ে পুরো মানে বিল্ডিং এ আগুন লেগে পুরো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। বিশেষ করে এখানে সালফার জাতীয় যে আপনার কাছে কেমিক্যালস আছে, এটা রাখাই যাবে না, এটা কোন একটা নির্দিষ্ট আইসোলেশনে রাখতে হবে, অথচ আমরা যত্রতত্র রাখছি। এইটার কারণে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ধন্যবাদ। আমাদের আজকের অতিথিদের সাথে আমাদের আজকের আড্ডা যদিও জমে উঠেছে, কিন্তু সময় বলছে আজকে অনেকটা কম। তবে তার আগে আমরা আরো একটি ফোন কল নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিলন বলছি সরবনগর চাঁপাইনবাবগঞ্জ থেকে। আপনাদের অনুষ্ঠানটি আমি শুনছি এই মুহূর্তে। আমার অতিথির কাছে প্রশ্ন, যে দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতিগুলো আমাদের কি নেওয়া উচিত বা কি হতে পারে, এ ব্যাপারে যদি একটু কিছু শিক্ষণীয় আলোকপাত করেন তাহলে উপকৃত হব। ধন্যবাদ দর্শক আপনাকে। আর
আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তো এই প্রশ্নের উত্তর আমি দুজনের কাছেই একটু একটু করে নিব, যেহেতু শেষ প্রান্তে। জহুরুল ভাই, আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, এই প্রশ্নটা অবশ্য প্রথমের দিকে শ্রোতা মহোদয় মনে হয় আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা, আমি প্রায় বলেছি, তারপরে আমি বলছি যে এইটার প্রস্তুতিমূলক যে কার্যক্রমগুলো সেগুলো হাতে নেওয়ার জন্য, যেমন বন্যা বা ঝড় জলোচ্ছ্বাস মৌসুম বসত ভিটা মেরামত, বিশেষ করে খুঁটি মজবুত করতে হবে। বলেছি যে পয়েন্টগুলো আসলে এই ভিউতে, বন্যা নিকটবর্তী আশ্রয় কেন্দ্রের খোঁজ রাখতে হবে, সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এই সঞ্চয়ের মনোভাব যদি না থাকে, সতর্ক সংকেত ও তার ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে। এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি স্বেচ্ছাসেবক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি মেরামতের জন্য সামাজিকভাবে উদ্যোগী হতে হবে। পাশাপাশি আরো কিছু কাজ আছে যেটা বলেছি, যে পুকুরের পাড় উঁচু মাছ, এটা বকুল দাদা বলেছেন। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কিছু বিষয় আমাদের আলোচনা তো ইতিমধ্যে চলে এসছে, তবে এটা খুবই সময়োপযোগী প্রশ্ন সম্মানিত দর্শকের শ্রোতার। এখানে হচ্ছে কি আমাদের যেটা বললাম, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ আমাদের হচ্ছে পরে ইয়ে করার থেকে মানে পূর্বে প্রস্তুতিটা যদি ভালো হয় তাহলে সেই জিনিসটা মোকাবেলা করা আমাদের জন্য সহজ হয়ে যায়। তো পুরো প্রস্তুতি, প্রপার প্রশিক্ষণ, তারপরে আমাদের যে স্বেচ্ছাসেবক দল তাদের মধ্যে একটা, বা বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, এদের মধ্যে সমন্বয় সাধন, তারপরে দুর্যোগ সময় এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ তৎপরতা, এবং এটা সঠিক পরিকল্পনা এবং পরিকল্পনা মাফিক বাস্তবায়ন মনিটরিং, সেটা মনিটরিং করা, প্রপার মনিটরিং করা এবং দুর্যোগ পরবর্তীতে এই তাদের হচ্ছে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা, রাস্তাঘাট মেরামত করা, প্রপার সাইক্লোন সেন্টার, আমাদের যেমন বাংলাদেশে আমাদের সাইক্লোন বা জলোচ্ছ্বাসটা ব্যাপক, প্রতি বছরই প্রায় হানা দেয়। এই জন্য এটা রক্ষা করার জন্য আমাদের হচ্ছে সাইক্লোন সেন্টার সংখ্যা বাড়াতে হবে এবং ওই তৎসংলগ্ন এলাকার জনগণকে এই বিষয়ে সচেতন করতে হবে। তাদের হচ্ছে যেরকম নির্দিষ্ট একটা সংকেত প্রদর্শন করলে তারা যেন সাইক্লোন সেন্টারে চলে আসে। আমাদের এখানে আরেকটা এসে যে নিজের বসত বিশেষ ছাড়া জনগণ আসতে চায় না, মানে মাটির টানে, বাড়ির টানে আসতে চায় না। আবার দেখা যাচ্ছে জীবন চলে যাচ্ছে কিন্তু সে তার পরিবারের বা সংসারের কোনো গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটাকে আঁকড়ে ধরে থাকে। এবং ওই যেটা হচ্ছে আমার বড় ভাই বলছিলেন যে দুর্যোগ পরে কিছু মানে প্রস্তুতি নেওয়া, যেরকম কিরকম বাসায় আগে যেরকম দেখতাম কিছু শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, তারপরে মোমবাতি, ম্যাচ, এগুলো পলিথিনে করে পাতিলে রেখে মাটির মধ্যে পুঁতে রেখে আসতো আর কি। পরে দুর্যোগের পরে গিয়ে, কারণ ইনস্ট্যান্ট তো কিছু খেয়ে তো জীবনধারণ করতে হবে। তারপর সবচেয়ে যে বলছেন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি। সবচেয়ে যেটা মানে সংকট দেখা দেয় এই খাবার পানিও হচ্ছে, এটা মানে প্রপার সরকারি উদ্যোগে বা বিভিন্ন এনজিওর মাধ্যমে এই কাজগুলো যদি আমরা প্রপার সমন্বয় সাধন করতে পারি তাহলে আমরা দুর্যোগের ক্ষতিকারক প্রভাবটা অনেকাংশে কমে আনতে পারবো। আচ্ছা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাবার বেলা যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলতেন ডক্টর জহুরুল ইসলাম। সুন্দর একটি আয়োজন, এই প্রাকৃতিক দুর্যোগের কারণ, প্রস্তুতি, পূর্ববর্তী যে বিষয়গুলো আলোকপাত হয়েছে, সত্যিকার অর্থে আমরা এই দুর্যোগ এই মোকাবেলা করার জন্য আমাদের কি কি করণীয়, কি করতে হবে সেই বিষয়গুলো সুন্দরভাবে স্বল্প সময়ে আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং রেডিও মহানন্দা 98.8 FM কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং এইটা এখন গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ যে ইস্যু, এইটা অবশ্যই আমাদের জনের সচেতনতামূলক যে কার্যক্রমের সাথে পাশাপাশি এটা মানুষের জানার প্রয়োজন আছে এবং এই কার্যক্রম অব্যাহত থাক, চলমান থাক, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আবারও আমি রেডিও মহানন্দাকে আমাকে এখানে আমন্ত্রণ করানোর যেটাই বলি না কেন, এখানে এসে কথা বলার সুযোগ সৃষ্টি করার জন্য আমি এই কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আচ্ছা, রেডিও মহানন্দা 98.8 অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই ধরনের হচ্ছে এখন ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রভাব আমরা প্রত্যেকেই কম বেশি সম্মুখীন এবং এটা মোকাবেলার জন্য এই ধরনের সময়োপযোগী একটা
অনুষ্ঠান আয়োজন করার জন্য রেডিও মহানন্দাকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রত্যাশা রাখছি জনগণের দোরগোড়ায়, অর্থাৎ এই রেডিও যে মূল উদ্দেশ্য কমিউনিটি পর্যায়ে তথ্যগুলো পৌঁছে দেওয়া, তো এইগুলো তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা আশা করি আমাদের দুর্যোগের ক্ষতিকর প্রভাবগুলো আমরা কমিয়ে আনতে পারবো এবং দুর্যোগ সম্পর্কে আরও মানে বিস্তর জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিশেষ ফোন লাইভ অনুষ্ঠান। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি, জনসচেতনতায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক এবং প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM। পুরো অনুষ্ঠান জুড়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অরণি। আর আজকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ এবং ড্রাউট প্রজেক্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর ও পরিবেশ গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয় বকুল কুমার ঘোষ এবং চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্যবিদ ডক্টর জহুরুল ইসলাম। আর আমাদের আজকের এই আয়োজনটির প্রযোজনায় ছিলেন মৌটুসী চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলিয়া ফেরদৌস। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।